নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনে টোটো ধর্মঘটে নাজেহাল পথচারীরা সিউড়িতে। চাকরির জন্য জমিদাতাদের বিক্ষোভ সিউড়িতে। ধর্ষণে অভিযুক্ত কাউন্সিলরের জামিনের আবেদন খারিজ রামপুরহাটে। সর্বভাষা কবি সম্মেলন 2026 দিল্লিতে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল সোমবার 23শে নভেম্বর থেকেই ধর্মঘটে বসেছেন টোটো চালকরা। এর ফলে সিউড়ি শহরে তথা বিভিন্ন অফিস কর্মচারী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজ ছাত্রছাত্রী এই টোটো ধর্মঘট থাকায় সমস্যায় পড়েছে। নির্দিষ্ট সময়ে কলেজ বা বিদ্যালয় বা অফিসে উপস্থিত হতে পারছে না। একদিকে যেমন টোটো ধর্মঘটের দ্বিতীয় দিনে একই চিত্র দেখা গেল, সকাল থেকে গড়ালোনা রাস্তায় টোটো চাকা। তাদের দাবি যতক্ষণ না পূরণ হবে, সরকার পক্ষ তাদের যতক্ষণ না কোনো আশ্বাস দেবে এবং আরটিও নাম্বার তাদের রেজিস্ট্রেশন ক্যাম্প করে যতক্ষণ কম খরচে না করবে, ততক্ষণ এই টোটো ধর্মঘট থাকবে বলে জানিয়েছেন টোটো চালকরা। গতকাল থেকে ধর্মঘট টোটো ইউনিয়নের থাকার ফলে সিউড়ির বিদ্যাসাগর কলেজ, মহাবিদ্যালয়, কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সংখ্যার হার যথেষ্ট কম ছিল, যা আজও রয়েছে। অপরদিকে টোটো ধর্মঘট থাকার ফলে ভ্যান চালক থেকে শুরু করে অটো চালকরা সেই সুযোগের ফায়দা নিয়ে বেশি টাকা চেয়ে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন যাত্রীদের। দূর দূরান্ত থেকে যাত্রীরা এসে গন্তব্যস্থলে যাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের রওনা হতে হচ্ছে। টোটো চালকরা একমাত্র জরুরি পরিষেবা ছাড়া গতকাল থেকেই সমস্ত সিউড়ি গ্রাম অঞ্চলের যতগুলি স্ট্যান্ড রয়েছে, সমস্ত স্ট্যান্ডে টোটো চালকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে সিউড়ি শহরে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলেছে, বিশেষ করে পথ চলতি মানুষদের মধ্যে, এবং বয়স্ক যারা মানুষ রয়েছে তাদেরও যথেষ্ট পায়ে হেঁটে যেতে হচ্ছে। আর এই টোটো ধর্মঘটের জেরে এই মুহূর্তে খুশির দিশা দেখছেন সিউড়ি শহরের বাস মালিকরা, কারণ দীর্ঘদিন তারা দাবি করে এসছেন সিউড়ি শহর এবং বীরভূম জেলায় টোটো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হওয়ার ফলে সাঁইথিয়া রুটের বাস অনেকগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি বক্রেশ্বর লাইন থেকে শুরু করে করিদ্দা রুটে এই টোটো ধর্মঘট থাকার জন্য তারা সেই সকল রুটে বেশি পরিমাণ করে বাস পরিষেবা চালু রেখেছে বলে দাবি বাস মালিকদের একাংশ। তবে সব মিলিয়ে এখন পথ চলতি মানুষদের একটাই আশা, কবে তাদের ধর্মঘট উঠবে, কবেই বা তা শুরু হবে। এখন আশায় আলো দিন কাটাচ্ছে টোটো চালক থেকে পথচারীরা। এদিন এক টোটো চালক জানান, কিছু সবুজ সংকেত কিছু পাওয়া যায়নি, তো দেখি এখন আমাদের ইউনিয়ন থেকে এখন কি ব্যবস্থা নিচ্ছে। তো আমাদের তো 3 দিন বন্ধ হওয়ার কথা আছে। এর মধ্যে যদি অফিসিয়ালি দিক থেকে যদি কোনো খবরাখবর আসে, তার আশাতে আমরা রয়েছি। কারণ এত টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের দিন গেলে হয়তো 200 থেকে 300 টাকা ইনকাম হয়। তার মধ্যে ইতিমধ্যে ওরা অনেক টাকা চেয়ে বসছে। এত টাকা আমরা কোথায় পাবো? আমরা গরিব মানুষ। এ হচ্ছে অবস্থা আমাদের। লোন আছে না, এই সময় তো আপনাদের অনেক সমস্যা তো আছে, কিন্তু কী করা যাবে? সবাইকে আমাদের ইউনিয়ন থেকে যে ব্যবস্থা নিচ্ছে, যে 3 দিন বন্ধ আছে, তাতে কিছু করার নেই। তো আমরা কী করবো? লোন আছে, সেখানে আমরা বলবো যে এখন এই সপ্তাহে দিতে পারছি না, গাড়ি আমাদের বন্ধ আছে। গাড়ি বন্ধ থাকলে আমরা কি করে দেবো লোন? ব্যাংক মানুক না মানুক, এখন এটা প্রস্তাবটা বলতে হবে যে এই আমাদের এই অসুবিধার মধ্যে রয়েছি, যে যেহেতু 3 দিন গাড়ি চলছে না, তখন আমরা কি করে দেবো? দেখুন, ওরা তো বলবে, কারণ ওদের অসুবিধা হচ্ছে। আমাদের তো এদিক থেকে এই যে 3 দিন বন্ধ হচ্ছে, এতেও আমাদের অসুবিধা হচ্ছে। কী করা যাবে বলুন? সবাই তো সুযোগ খুঁজছে যে টোটো বন্ধ হয়ে যাবে। এখনো কি ধর্মঘট রয়েছে? হ্যাঁ, এখনো ধর্মঘট আছে। কি নাম আপনার? আমার নাম চন্দন মিত্র। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে
যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্সরে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। বাম আমলে জমির বদলে চাকরির প্রতিশ্রুতিতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য এলাকাবাসীরা জমি দিয়েছিল। সেই জমিতে তৈরি হয়েছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলেও এখনও জমিদাতাদের একাংশ চাকরি পায়নি। বহুবার প্রশাসনের দরবারে ঘুরে ও তারা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ। আজ মঙ্গলবার 25শে নভেম্বর সিউড়ি জেলা শাসকের কাছে চাকরির দাবিতে জমিদাতাদের সংগঠন বীরভূম জেলা ভূমিহারা ইউনিয়নের ও বক্রেশ্বর ভূমিহারা কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে জেলা শাসককে স্মারকলিপি জমা দিল। তাদের দাবি, বেআইনিভাবে নিয়োগ হলেও প্রকৃত জমিদাতারা চাকরি থেকেও বঞ্চিত হয়ে আছে। তাদের চাকরি না দিলে আগামী দিনে বক্রেশ্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ করবে বলেও হুমকি দেন জমিহারা বিক্ষোভকারীরা। তাপবিদ্যুৎ প্রকল্পের সময় আমরা বক্রেশ্বর জমিদাতা দীর্ঘ 25 বছর পার হয়ে গেল, আমাদের কোনো সুরাহা হয়নি। আমাদের বাবারা বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের সময় জমি দেয় এবং আশ্বাস প্রতি আইনি নোটিফিকেশন অনুযায়ী পরিবার পিছু একটা করে চাকরির আমাদের দাবি, এবং সেই আশ্বাস রয়ে গেছে। কোনো রকম আমাদের সুরাহা হচ্ছে না। যতদিন না আমাদের সুরাহা হচ্ছে, আজ জেলা শাসকের কাছে একটা আমাদের ডেপুটেশন দাবি, এরপর কোনো সুরাহা না হলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ গেট অবরোধ। দীর্ঘ 30 বছর পেরিয়ে যাওয়ার পরও আমাদের কোনো ইয়ে হয়নি, সুরাহা হয়নি। 1000 প্লাস চাকরি বহু অবৈধভাবে নিয়োগ হয়েছে। পরীক্ষিত ভূমিহারারা সবাই বঞ্চিত। আমরা পরীক্ষিত ভূমিহারা দিনের পর দিন রাস্তায় পড়ে আছি, আর অবৈধভাবে নিয়োগ চলছে। এরকম এর আগে বহুবার দিয়েছি। দীর্ঘ 5 বছর ধরে ডিএম অফিস আধিকারিকের কাছে আমরা দরবার হয়েছি, কোনো রকম আমাদের সুরাহা হচ্ছে না। তাই জেলা শাসকের কাছে, মাননীয় জেলা শাসকের কাছে আমাদের এটাই শেষ দাবি। এই দাবি আমাদের কোনো সুরাহা না হলে আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ গেটে অবিলম্বে এই জন্য অবস্থান বিক্ষোভে বসবো। আপনার নাম? বিপ্লব দাস বৈষ্ণব, বক্রেশ্বর জমিদাতা। জমি কাগজ আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। যুবতীকে ধর্ষণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের জামিনের আবেদন খারিজ করল জেলা জজ কোর্ট। তিনি বীরভূমের রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। গত 29শে অক্টোবর বীরভূমের রামপুরহাট থানার জনৈক কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক যুবতী। তারপর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি রামপুরহাট থানার পুলিশ। মামলায় অভিযুক্ত জনৈক কাউন্সিলরের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। এদিকে যুবতীর অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলর প্রকাশ্যে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে, অথচ রামপুরহাট থানার পুলিশ বা তদন্তকারী আধিকারিক তাকে খুঁজে পাচ্ছেন না। শাসক দলের প্রভাবশালী কাউন্সিলর হওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারছে না রামপুরহাট থানার পুলিশ। এদিন অভিযোগকারী ধর্ষিতা জানান, কি হলো?
মহামান্য আদালতে আজকে আমার যার প্রতি অভিযোগ রয়েছে তো সে বেলের আবেদন জানিয়েছিলেন, তো মহামান্য আদালত সঠিক ন্যায় নিয়েছেন এবং ওর বেলটা রিজেক্ট হয়েছে। আপনি যে অভিযোগগুলো করেছিলেন প্রিয়নাথ সাউ, তো সেই অভিযোগগুলো বারংবার বলেছেন এগুলো মিথ্যা অভিযোগ, হ্যাঁ, বলবেন? আমি মিথ্যা অভিযোগ কোনোটাই করিনি, সবটাই সত্যি এবং সেটা মহামান্য আদালত সঠিক বিচার করেছেন, তাই উনি এইরকম রায় দিয়েছেন। তা আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে উনি ব্যাপারটাকে সঠিকভাবে বিবেচনা করে রায়টি দিয়েছেন। পুলিশ তো এখনো গ্রেফতার করেনি। পুলিশের কাছ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি। বিগত 29 তারিখ আমি এফআইআরটা দায়ের করেছিলাম, কিন্তু এখনও অবধি পুলিশ কোনো রকম অ্যারেস্ট করেনি। প্রকাশ্য রাস্তায় সে ঘুরে বেড়াচ্ছে এবং তার প্রতি কোনো তদন্ত তো দূরের কথা, তাকে এখনও পুলিশ নাকি বলছে তাকে দেখাই যাচ্ছে না, কিন্তু আমরা দেখছি প্রকাশ্য রাস্তায় সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। পুলিশের কাছ থেকে কোনো রকম সাহায্য আমি পাইনি। পুলিশের তরফ থেকে কি যোগাযোগ করা হয়েছিল আপনার সঙ্গে? পুলিশের তরফ থেকে যেটুকু যোগাযোগ হয়েছিল, কিন্তু সেটা এমনি ফর্মালিটি। আমি যেটুকু বুঝলাম যে ওরা এই ব্যাপারে হয়তো শাসক দলের প্রভাবশালী নেতা ছিল, সেই জন্য হয়তো ওর প্রতি পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু পুলিশের কোনো সাহায্য আমি পাইনি। আপনি কি রামপুরহাটের যিনি বিধায়ক আছেন তার সঙ্গে কথা বলেছিলেন বিষয়টি নিয়ে? হ্যাঁ, আমি বিধায়ক স্যারের সাথে কথা বলেছিলাম। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে যেরকম আইনের রাস্তায় চলবে সেইভাবে উনি আশ্বাস দিয়েছিলেন। তো ওনার সাথে আমার কথা হয়েছে, তো এইভাবে উনি আমাকে বলেছিলেন। ওনাকে তো দলীয় পদ থেকে অবশ্যই, হ্যাঁ একদম, ওনাকে দলীয় পদ থেকে বরখাস্ত করার পরেও পুলিশের তরফ থেকে কোনো অ্যারেস্টের বা কোনো রকম তদন্ত আমি কিছু দেখতে পাচ্ছি না। তো আমি কোনো রকম সাহায্য পাইনি। প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও কোনো নেই। এই আপনার যে অভিযোগ দায়ের করা, তারপরে কি এখনো পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া বা আপনার বাড়িতে চড়াও হওয়ার ঘটনা এরকম কিছু ঘটেছে? রীতিমতো আমি এমনকি রামপুরহাট কোর্টে যখন 164 করে এলাম, সেই দিন রাতেই আমার ওপর হুমকি হয়েছে এবং প্রকাশ্য রাস্তায় আমাকে থ্রেট দেওয়া হয়েছে। সেটাও আমি ডায়েরি করে এসেছি রামপুরহাট থানাতে। তো তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানে মূলত বলা যেতে পারে প্রশাসন নিশ্চুপ। একদম, প্রশাসন নিশ্চুপ, কিন্তু আমি মহামান্য আদালতের উপর ভরসা রেখেছিলাম যে উনি ন্যায় বিচার করবেন। তো ন্যায় বিচার হয়েছে, তো আমি তার জন্য কৃতজ্ঞ। ওনাকে তো পদ থেকে বহিষ্কার করা হয়েছে, তাহলে কাদের জন্য পুলিশ এরকমভাবে চুপ করে রয়েছে কি মনে হচ্ছে আপনার? হয়তো সাময়িক হয়তো বহিষ্কার করা হয়েছে, কিন্তু হয়তো ভেতর ওনারা মদত দিচ্ছেন, নয়তো পুলিশের ব্যাপারটা আমি বুঝতে পারছি না কেন যে পুলিশ অ্যারেস্ট করছে না। কারণ সাধারণ মানুষ হলে হয়তো এতদিন অ্যারেস্ট হয়ে যেত, উনি যেহেতু একজন প্রভাবশালী নেতা এবং এখনও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন, তো আমি বুঝতে পারছি না কেন অ্যারেস্ট হননি। অন্যদিকে সরকারি আইনজীবী মলয় মুখার্জি বলেন, দেখুন, এইটা রামপুরহাট থানার মামলা। অ্যান্টিসিপেটরি বেলের জন্য জজ কোর্টে আজকে হিয়ারিং ছিল। আফটার কনসিডারিং দ্য সিডি অ্যান্ড রেকর্ডস, ডিস্ট্রিক্ট জাজ বেল পিটিশনটাকে রিজেক্ট করেছে। এটা কবে অভিযোগ হয়েছিল এবং কী অভিযোগ ছিল? নভেম্বর মাসের অভিযোগ হয়েছিল। অভিযোগ ছিল তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল এবং সেই সুবাদে নাকি তিনি ওই মহিলার সঙ্গে সহবাস করেছেন। পরবর্তী ক্ষেত্রে ওনার বিয়ে হয়েছিল, স্বামীকেও ভয়টয় দেখিয়েছে, উনি স্বামীর সঙ্গে ডিভোর্সেরও মামলা ফাইল করেছেন। এইসব নানা রকম অভিযোগ ছিল। এই অভিযোগে আজকে কোর্ট সিডি দেখেছেন এবং উভয় পক্ষের কথা শুনেছেন। শোনার পর বেলটা উনি রিজেক্ট করেছেন। কি ধারা দেওয়া, মানে ধর্ষণের মামলা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, ধর্ষণের মামলা ছিল এবং আপনার প্রলোভন দেখিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করার একটা সেকশন ছিল। ওই মহিলা পুলিশ সুপারকে অভিযোগ করেছিলেন না, মহিলা আজও কোর্টে ছিলেন। তো হুমকি দেওয়া হচ্ছে, মহিলা আজও কোর্টে ছিলেন, কিন্তু সেই মর্মে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সর্বভাষা কবি সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছিল গত 22 এবং 23 নভেম্বর অল ইন্ডিয়া রেডিও সম্প্রচারের উদ্যোগে দিল্লিতে। সেখানে 24টি ভাষার কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। আমাদের জেলা বীরভূমের দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠের শিক্ষক শিবু সোরেন সাঁওতালি ভাষার কবি ও সাহিত্যিক হিসাবে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তিনি সম্মাননা পুরস্কার হিসাবে একটি ট্রফি ও রেডিও পান। আজ মঙ্গলবার 25 নভেম্বর পুরস্কার পাওয়া রেডিওটি তিনি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজের হাতে তুলে দেন।
এদিন এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষক শিবু সোরেন। এটা হচ্ছে আপনার স্মারক, পুরস্কার ঠিক বলা যাবে না, স্মারক। এটা গত নভেম্বর মাসের 22 এবং 23 তারিখ দিল্লি আকাশবাণী বা আকাশবাণী দিল্লিতে আয়োজিত সর্বভাষা কবি সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে প্রত্যেকটা রাজ্য থেকে ভারতবর্ষের 23টা ভাষার কবি সাহিত্যিক সেখানে উপস্থিত ছিলেন। যেমন আমরা এই পশ্চিমবাংলা থেকে সিলেক্টেড হয়ে সারা বছর ধরে যেরকম আকাশবাণী কলকাতা আবৃত্তির আসর একটা তারা আয়োজন করে বাংলা এবং সাঁওতালি, সেখান থেকে সিলেক্টেড হয়ে দিল্লিতে পাঠানো হয় নাম, কবিদের নাম, এবং দিল্লি থেকে ফাইনালি সিলেক্টেড হয়ে আবার কলকাতায় আসে। সেখান থেকে বাংলা থেকে যেমন আমি গিয়েছিলাম সাঁওতালি ভাষা এবং সৌমিক বসু বাংলা ভাষা, তা সেই রকমভাবে প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যেকটা ভাষা কবি সাহিত্যিক সেখানে এসেছিলেন এবং অনুবাদক এসেছিলেন। আমরা এই সর্বভাষা কবি সম্মেলন 2026 এটা দিল্লির রং ভবন সভামঞ্চে অনুষ্ঠিত হয়েছিল। মূল অনুষ্ঠান এটা আপনার 23 তারিখ এবং এটা সম্প্রচারিত হবে আপনার আগামী 2026 সালের 25শে জানুয়ারি রাত্রি 8টায় এবং সেখানে ওটা যেমন সরাসরি সম্প্রচার হবে তেমনি আবার প্রত্যেকটা আঞ্চলিক ভাষায় অনুবাদ হয়ে, অর্থাৎ এখানে বাংলায় অনুবাদ হয়ে সেটা সম্প্রচার হবে তার পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজ্য থেকে। তা সেখানে আমরা 23টি ভাষাভাষীর কবি সাহিত্যিক এবং অনুবাদক কবি যারা ছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের গর্বের বিষয় আমাদের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, দুবরাজপুর, বীরভূম, সামগ্রিক বীরভূম থেকে আমরা সত্যিই আমরা গর্ব অনুভব করছিলাম যে এখান থেকে পশ্চিমবাংলা থেকে আমি সিলেক্টেড হয়ে গিয়েছিলাম এবং বাংলার একজন কবি সৌমিক বসু সিলেক্টেড হয়ে গিয়েছিলেন, আর দার্জিলিং থেকে ছিলেন নেপালি কবি। আমাদের এখানে স্মারক হিসেবে ওনারা তুলে দিয়েছেন, সেটা হচ্ছে একটা শাল দিয়েছেন, তারপর তার সাথে সাথে যে আকাশবাণী দিল্লির যেটা লোগো, বিশেষ করে একটা মাইক্রোফোনের যে একটা মেমেন্টো, তার একটা মডেল এবং সাথে সাথে একটা রেডিও উপহার ওনারা দিয়েছেন ওনাদের পক্ষ থেকে স্মারক হিসেবে। প্রত্যেকটা ভাষাভাষী কবি যারা ছিলেন, সাহিত্যিক যারা ছিলেন এবং অনুবাদক কবি যারা ছিলেন প্রত্যেককে এই স্মারক তুলে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলা থেকে সাঁওতালি ভাষাভাষী থেকে আমি যেমন নির্বাচিত হয়ে গিয়েছিলাম, সেখানে আমি সাঁওতালি ভাষা থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা থেকে আমি সাঁওতালি ভাষার নির্বাচিত হয়ে গিয়েছিলাম, আর বাংলা থেকে পশ্চিমবাংলা থেকে গিয়েছিলেন বাংলা ভাষার কবি সৌমিক বসু মহাশয়। হ্যাঁ, ওনাকেও স্মারক দেওয়া হয়েছে। কেমন লাগছে? গর্ব লাগছে, আনন্দ লাগছে এবং নিজেকে গর্বিত অনুভব করছি এই কারণেই যে সেখানে যে মঞ্চে আমরা অনুষ্ঠান করলাম সেখানে বড় বড় কবি সাহিত্যিক শিল্পী সেখানে গান গেয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন নিজের ভাষায়। অমিতাভ বচ্চনের বাবা অমিতাভ বচ্চন নিজে, তারপর আপনার বিখ্যাত যে কবি সাহিত্যিক হিন্দি বিভিন্ন ভাষাভাষীর প্রত্যেকে সেখানে তারা নিজেদের কবিতা, গান, এমনকি রবিশঙ্করের মতো একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি সেখানে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। তো এই রকম একটা মঞ্চে গিয়ে আমরা যে বীরভূম থেকে গেছি, এটা এই ঠাকুরের প্রতিষ্ঠান থেকে গেছি, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ থেকে, এটা আমার মনে হয় এইরকম একটা প্রতিষ্ঠানে আছি বলে সেটা সম্ভব হয়েছে এবং আমি সত্যি গর্বিত অনুভব করছি। হ্যাঁ, এবারে 2026-এর জন্য যেটা হলো সর্বভাষা কবি সম্মেলন, সাঁওতালি ভাষাভাষীর মধ্যে থেকে আমি একমাত্র প্রতিনিধি
যেখানে আমি নির্বাচিত হয়ে গিয়েছিলাম। অংশগ্রহণ বলতে 23টি ভাষার কবি সেখানে ছিলাম, যেমন মণিপুর থেকে ছিল, আসাম থেকে ছিল, উড়িষ্যা থেকে ছিল, আপনার মালায়ালাম থেকে ছিল, তামিল থেকে ছিল, কাশ্মীরি থেকে ছিল, তারপর আপনার আমাদের সমস্ত এলাকার যে বিভিন্ন যে ভাষা এক একটা প্রদেশের, সেখান থেকে সব মিলে 23 জন আমরা সেখানে অংশগ্রহণ করছিলাম, এবং 23 জনের সাথে আরও 23 জন অনুবাদক কবি, যারা এই কবি যেমন আমার বাংলা এবং এখানকার বাংলা ভাষা এবং সাঁওতালি যেগুলো অনুবাদ হয়েছে সেটা হিন্দিতে অনুবাদ হয়েছে প্রত্যেকটা কবিতা, এবং সেখানে সেই কবিতাগুলো হিন্দিতে আবার সেখানে সাথে সাথে পাঠ হয়েছে। আপনার নামটা? শিবু সরেন, আমি দুবরাজপুর শ্রী শ্রী সরকারের ইংরেজি। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।